টেস্ট টিউব বেবি হচ্ছে যেসব বাবা মা বা যেসব কাপল স্বাভাবিকভাবে বাবা মা হতে পারেন না, তাদেরকে মেডিকেল সায়েন্স উন্নত প্রযুক্তির মাধ্যমে টেস্ট টিউবের ভিতরে বাবা এবং মায়ের বীজ দিয়ে একটি বাচ্চা তৈরি করে, যেটাকে জাইগোট বলা হয়। হ্যাঁ, এই বাচ্চাটাকেই ল্যাব প্রসেসিংয়ের মাধ্যমে পরিপুষ্ট করে উপযুক্ত সুস্থ স্বাভাবিক ভ্রূণ তৈরি করে আবার মার জরায়ুর ভিতরে দিয়ে যেই বাচ্চাটা প্রডিউস হচ্ছে তাকেই আমরা টেস্ট টিউব বেবি বলছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন গর্ভবতী মা অনুষ্ঠানটি দেখার জন্য। আজ পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় রয়েছি আমি অনিমা সাইমা। আজ আলোচনার বিষয় টেস্ট টিউব বেবি কী, কেন দরকার এবং কিভাবে তৈরি হয়। আজ আলোচনায় অংশগ্রহণ করবেন ডাক্তার মারুফা সুলতানা, MBBS, ZH শিকদার উইমেন্স মেডিকেল কলেজ, MPH প্রজনন স্বাস্থ্য, স্টেট ইউনিভার্সিটি, PGT কার্ডিওলজি, NICVD, PGT গাইনি ও প্রসূতি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, DMU সিমুড, কর্মস্থল শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতাল। আসসালামু আলাইকুম ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মাঝেও আমাদের এই ডক্টর টিভি স্টুডিওতে অংশগ্রহণ করার জন্য। ওয়ালাইকুম আসসালাম, তোমাকেও অনেক ধন্যবাদ এবং ডক্টর টিভিকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি মনে করি ডক্টর টিভি অনুষ্ঠানের মাধ্যমে রোগী এবং ডাক্তারদের মাঝে দূরত্বটা কমে যাবে। এটা অত্যন্ত ভালো একটি উদ্যোগ যে ডক্টরদের সাথে রোগীদের ডিরেক্ট কমিউনিকেশন করা যায়। এতে রোগীরাও তাদের বিভিন্ন রকম প্রশ্ন করতে পারেন এবং আমরাও নির্দ্বিধায় উত্তরগুলো জানিয়ে দিতে পারি। এই অনুষ্ঠানের জন্য ডক্টর টিভিকে আমি সাধুবাদ জানাই। ম্যাম, আমাদের আজকের বিষয় টেস্ট টিউব বেবি কী, কেন দরকার এবং কিভাবে তৈরি হয়। তো ম্যাম, এই টেস্ট টিউব বেবি কী, এই নিয়ে যদি একটু বিস্তারিত আলোচনা করতেন। অসম্ভব সুন্দর একটা প্রশ্ন এবং অতিরিক্ত সেন্সিটিভ একটা পার্ট অফ লাইফ। টেস্ট টিউব বেবি এতটাই সেন্সিটিভ একটা টপিক যেটা প্রত্যেকটা কাপলের জন্য একদম শিহরণ জাগানোর মতো একটা বিষয়। একটা মানুষ যখন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়, বিবাহিত জীবনে কিছুদিন পরে তাদের প্রচণ্ড চাওয়া থাকে একটি সন্তান, সুস্থ স্বাভাবিক সন্তান। যেই সন্তানটা আল্লাহর দান, আমরা সবাই স্রষ্টা থেকে পেয়ে থাকি। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু কাপল আছেন যারা অনেক দিন চেষ্টা করার পরও স্বাভাবিকভাবে একটি সন্তান পান না। এতে আমরা কোনো কাপলকে দোষী ভাবব না। আমাদের দেশে একটা প্রচলিত ব্যাপার আছে, বন্ধ্যাত্ব। এই বন্ধ্যাত্ব ব্যাপারটায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নারীরা বেশি সাফার করে থাকে। মহিলাদেরকেই বেশি দোষী করা হয় যে কেন তিনি মা হতে পারছেন না। এবার আসি টেস্ট টিউব বেবি কি। টেস্ট টিউব বেবি হচ্ছে যেসব বাবা মা বা যেসব কাপল স্বাভাবিকভাবে বাবা মা হতে পারেন না, তাদেরকে মেডিকেল সায়েন্স উন্নত প্রযুক্তির মাধ্যমে টেস্ট টিউবের ভিতরে বাবা এবং মায়ের বীজ দিয়ে একটি বাচ্চা তৈরি করে, যেটাকে জাইগোট বলা হয়। হ্যাঁ, এই বাচ্চাটাকেই ল্যাব প্রসেসিংয়ের মাধ্যমে পরিপুষ্ট করে
উপযুক্ত সুস্থ স্বাভাবিক ভ্রূণ তৈরি করে আবার মার জরায়ুর ভিতরে দিয়ে যেই বাচ্চাটা প্রডিউস হচ্ছে তাকেই আমরা টেস্ট টিউব বেবি বলছি। ধন্যবাদ ম্যাম এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। ম্যাম, এবার একটা প্রশ্ন আমাদের অনেক দর্শকই জানতে চাচ্ছে যে টেস্ট টিউব বেবিটা কিভাবে তৈরি হয়? টেস্ট টিউব বেবি কয়েকটা প্রসেসিংয়ের মাধ্যমে তৈরি হয়। প্রথমে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই ডাকি, তাদের সাথে কাউন্সিল করি, তারা কত বছর ধরে ট্রাই করছেন সেটা জেনে নেই। তারপরে তাদের কিছু রকম টেস্ট আছে, টেস্টের মাধ্যমে তাদের প্রবলেমগুলো জেনে নেই যে কেন তাদের বেবি হচ্ছে না এবং কত বছর ধরে তারা স্বাভাবিকভাবেই চেষ্টা করেছিল একটা বাচ্চার জন্য। 6 মাস থেকে 1 বছর পর্যন্ত স্বাভাবিকভাবেই একজন কাপল ট্রাই করতে পারে। যদি দেখি যে 1 বছরের মধ্যেও কোনো স্বাভাবিকভাবে বাচ্চা আসছে না, আমরা তাদেরকে টেস্ট টিউব বা আইভিএফ প্রসিডিওরে যাওয়ার জন্য বলে থাকি। এই আইভিএফ ইন্ট্রাভিট্রো ফার্টিলাইজেশন, এটা 4টা প্রসিডিওরের মধ্যে হয়: ওভুলেশন, ম্যাচুরেশন, প্রলিফারেশন অ্যান্ড ট্রান্সফারেশন। এবার আমি এই 4টা স্টেপকে বুঝিয়ে বলছি। 4টা ধাপে কিন্তু একটা টেস্ট টিউব বেবি প্রসিডিওরটা হচ্ছে। প্রথমে আমরা বাবা মা দুজনকেই ডাকি। হাজব্যান্ডের যদি হরমোনাল প্রবলেম থাকে তাকে হরমোন ইনডিউস করি, ইনজেকশনের মাধ্যমে হোক, ওরাল পিল হোক, সেটা আমরা ছেলেটার ক্ষেত্রে করে দিচ্ছি। আর যদি কোনো মহিলার প্রবলেম যদি হয় তাকেও আমরা ওই হরমোন টেস্টটা করছি, ব্লাড টেস্টের মাধ্যমে হরমোনের ব্যালেন্সটা আমরা জেনে নিচ্ছি। তারপরে তাকে প্রথমেই যে কাজগুলো করতে হবে, তাকে ভালো করে কাউন্সিল করার পরে বলতে হবে যে মা, আপনি মাসিকের 2তম দিনে আসবেন। তার মানে কি হলো, টেস্ট টিউবের প্রসিডিওরটা কিন্তু একজন মহিলার মেন্সের 2য় দিন থেকে শুরু হচ্ছে। 2তম দিন, যে আজ হলো মেন্সটা আপনার আজকে শুরু হলো, আগামীকাল আপনি আমার কাছে আসবেন, আমরা আপনাকে ইনজেকশন দিব। ইনজেকশনের মাধ্যমে আমরা আপনার ডিমটাকে, ওভুলেশন প্রসিডিওরটাকে আমরা স্টার্ট করে দিব। হ্যাঁ, যেটাকে ডিমটাকে একটু পুষ্ট করা হচ্ছে, ডিমটা যেন বড় হয়, এটাকে ম্যাচুরেশন বলে। আমরা এই ডিমটাকে বড় করার জন্য কি করব, 2য় থেকে 5ম দিন পর্যন্ত ইনজেকশন দিব। এতে কি হবে, প্রতিটা সাইকেলে কিন্তু একজন মহিলার 1টি করে ডিম ফুটানোর যোগ্য হয়ে থাকে। ডিম স্পার্মের সাথে ফার্টিলাইজার উপযুক্ত হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা ইনজেকশন দিলাম, ইনজেকশনের মাধ্যমে 2-3 দিন অপেক্ষা করার পরে, হার্ডলি 5 ডেজ আমরা এটার জন্য অপেক্ষা করি। করার পরে তাকে হচ্ছে ম্যাচুরেশনের পরে আমরা একদিন তাকে বলবো যে আমরা আজকে আপনার এগ পিক করব। হ্যাঁ, এগটা আমরা পিক করব কি, এটা খুবই সিম্পল ওয়েতে, সামান্য একটু অ্যানেস্থেশিয়া দিয়েও কেউ করে, আবার একটু ঘুম পাড়িয়েও করা হয়। এটা মোটেও ব্যথা পাওয়া যাবে না, মা আপনি কিছুই বুঝতে পারবেন না। আমরা আপনার কাছ থেকে ডিমটা বের করে নেব, সেটাও একটা সূক্ষ্ম সিরিঞ্জের মাধ্যমে। আচ্ছা, এরপরে আসি, আমরা কতদিন পরে এগটাকে মার ভেতরে আবার দিয়ে দিচ্ছি। ম্যাচুরেশন পর্বটার পরে আমার প্রলিফারেশন হচ্ছে। এই যে আমি মার এগটা নিয়ে নিলাম ইউটেরাস থেকে, সেটাকে আমি কি করব, ল্যাব টেস্টে চলে যাব। অ্যাট এ টাইম 3 থেকে 5 দিন, মিন্সের 3 থেকে 5 দিনের মাথায় আমরা হাজব্যান্ডকেও বলবো এবং তার স্পার্মটাও আমরা কালেক্ট করে ফেলবো। হাজব্যান্ডের আমরা নর্মাল একটা প্রসিডিওর আছে, সেটা মাস্টারবেশন। এই পদ্ধতিতে আমরা স্পার্মটা কালেক্ট করতে পারি। সেখান থেকে আমরা হচ্ছে ল্যাব টেস্টে দেখব সিমেন কোয়ালিটি কেমন, মটিলিটি কেমন, কাউন্ট করব সিমেনের। সেগুলোর পরে যেটা সবচেয়ে হেলদি সিমেনটা থাকবে, সেই শুক্র কিটটাকে নিয়ে আমরা সেটাকে ল্যাবে মার একটার সাথে মিলিত করব। করে আমরা কোষ বিভাজন পদ্ধতিতে চলে গেলাম। এটা ল্যাবে একটা মিনিমাম টেম্পারেচার আছে, সেই টেম্পারেচারে এগ রাখবো। স্পার্ম অ্যান্ড ওভাম রাখার পরে কিছুদিন ওখানেও 5 থেকে 7 দিন রেখে দিলাম। দেওয়ার পরে দেখা যাবে যে কোন ভ্রূণটা সবচেয়ে পুষ্টিগত মান ভালো এবং সবচেয়ে ভালো এগ কোনটা বিভাজিত হয়েছে, সুস্থভাবে ভ্রূণ তৈরি হচ্ছে, সেই ভ্রূণটাকে নিয়ে আমরা মিনিমাম
মাসিক থেকে 10তম অথবা 12তম দিনে আমরা সেটাকে কি করব, মার পেটের ভিতরে, জরায়ুর ভিতরে আমরা হচ্ছে কি সেই ভ্রূণটাকে দিয়ে দিব। তাহলে এই টোটাল প্রসিডিওরটা হতে আমাদের সময় লাগে 10 থেকে 15 দিন। এই 10 থেকে 15 দিনের মধ্যে আমার 4টে স্টেপ ক্রস হয়ে গেল, আমাদের ফার্টিলিটি কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা বলি নেক্সট মাসিকের দিন পর্যন্ত ওয়েট করেন। নেক্সট মাসিকের দিন পর্যন্ত ওয়েট করলো, নেক্সট মান্থলি মাসিক হলো না, আরও 1 সপ্তাহ ওয়েট করেন, তারপরে একটা প্রেগনেন্সি টেস্ট করেন। যদি পজিটিভ আসে আলহামদুলিল্লাহ, টেস্ট টিউব বেবি এইভাবেই প্রডিউস করা হয়। ধন্যবাদ ম্যাম এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আশা করি আমাদের দর্শকরা বুঝতে পেরেছেন। ম্যাম, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই টেস্ট টিউব বেবি বৈধ নাকি অবৈধ? ধন্যবাদ দর্শককে যে এত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমাকে করেছে। আমি আসলে অনেক দিন থেকে এই প্রশ্নটার মুখোমুখি হতে চেয়েছিলাম। আজ আমি আপনাদের বুঝিয়ে বলবো টেস্ট টিউব প্রসিডিওরটা বৈধ নাকি অবৈধ। এটা যে যেভাবে নেয় সেটা তার কাছে তেমন, তবে আমি বলছি এটা 100% বৈধ একটি প্রসিডিওর, কারণ এটা হাজব্যান্ড এবং ওয়াইফের বীজ নিয়ে টেস্ট টিউব বেবিটা তৈরি করা হচ্ছে। হ্যাঁ, এখানে অবৈধও বলা যেতে পারে ক্ষেত্র বিশেষে। কোন কোন ক্ষেত্রে আপনি অবৈধ টেস্ট টিউব বেবি বলতে পারেন সেটা আমি আগে বলে নিচ্ছি। এমন দেখা যাচ্ছে যে হাজব্যান্ড বা ওয়াইফ কেউ একজন একেবারেই অপারগ, তাদের মাধ্যমে বাচ্চা হওয়া সম্ভব না, কিন্তু পারিবারিক চাপেই হোক, নিজেদের ইমোশনাল ক্ষেত্রেই হোক, তাদের একটা বাচ্চা দরকার। তারা কি করবে? পরিবার থেকে মুরব্বীদের সহায়তায়, ডক্টরদের সহায়তায় একটা পারিবারিক মিটিং হবে, ডক্টরস কমিটির সাথে একটা কাউন্সিল হবে, দেন তারা ডিসিশন নেবে, তারা টেস্ট টিউব প্রসিডিওরে যাবে। সেই ক্ষেত্রে যদি হাজব্যান্ডের প্রবলেম হয়, তখন হাজব্যান্ড চাইলে অনুমতি দেবেন অন্য কোনো পুরুষের স্পার্ম নিয়ে বেবি প্রডিউস করার জন্য। সেম প্রসিডিওরে একজন নারীর ক্ষেত্রেও সেটা হতে পারে। যদি ওয়াইফ কোনোভাবেই প্রেগনেন্ট হওয়া সম্ভব না হয়, তার জরায়ু ঠিক আছে কিন্তু এগ কোয়ালিটি ভালো না, ডিম নেই, টেস্ট টিউব ব্লক, সেই ক্ষেত্রে সে কী করবে? সেক্ষেত্রেও পরিবারের সম্মতিতে ডক্টরদের হেল্প নিয়ে তারা কি করবে? অন্য একজন মহিলার বীজ নিয়ে সেমভাবেই বাচ্চা প্রডিউস করবে, তাকে টেস্ট টিউব বেবি হবে এবং নিজের জরায়ুতেই হবে। এটাতে আপনারা চাইলে বৈধও ভাবতে পারেন এবং অবৈধ ভাবতে পারেন। এবার আসছি আমি কেন বলছি টেস্ট টিউব বেবি 100% বৈধ প্রসিডিওর। অবশ্যই এটা 100% বৈধ প্রসিডিওর, কারণ স্বামী এবং স্ত্রীর স্পার্ম সিমেন টেস্ট করে, ওভামের সাথে ফার্টিলাইজ করে বেবি প্রডিউস করা হয় ল্যাবে, এবং হাজব্যান্ড ওয়াইফ দুজনার প্রেজেন্সে এই কাজটা করা হচ্ছে। তারা দুজনে কিন্তু দেখছে ল্যাব টেস্টে যা কিছুই হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ দুজন প্রেজেন্ট থেকে দেখে তারা কিন্তু কাজটা করছে। ডক্টররা কিন্তু তাদের অনুমতি নিয়েই তাদের সামনেই এই কাজটা করছেন, এবং সিমেন নেওয়ার পরে টেস্ট টিউব ইক্সি করার পরে যেটা করা হচ্ছে, যখন ওয়াইফের জরায়ুতে আবার সেই ভ্রূণটা দিয়ে দেওয়া হচ্ছে, তখন কিন্তু হাজব্যান্ড সেখানে প্রেজেন্ট থাকছে, ওটিতে কিন্তু হাজব্যান্ড প্রেজেন্ট থাকছে। আমার মনে হয় না যে এমন কোনো ডক্টর আছেন ওয়াইফকে যখন ভ্রূণটা জরায়ুতে দিয়ে দিচ্ছেন হাজব্যান্ডকে অ্যালাউ করবে না। অবশ্যই সেখানে হাজব্যান্ড কিন্তু প্রেজেন্ট থাকছে, এটা লফুলি হাজব্যান্ড প্রেজেন্ট থাকতেই পারে। তাহলে কি আপনাদের মাঝে আর কোনো সন্দেহ থাকে যে এটা কি হাজব্যান্ডের বেবি নাকি ওয়াইফের বেবি? এটা নিয়ে তো আর কোনো দ্বিধা থাকার কথা না। এটা তাহলে মানতে অসুবিধা কোথায় যে 100% বৈধ প্রসিডিওর? আশা করি আপনারা টেস্ট টিউব বেবি নিয়ে আর কোনো দ্বিমত করবেন না। এটা অত্যন্ত সায়েন্টিফিক্যালি খুব ভালো একটা প্রসিডিওর। এটার মাধ্যমে স্বাভাবিক বাচ্চা হয় এবং স্বাভাবিকভাবেই সেই বাচ্চাটা বড় হয়, বৈধ বাচ্চা হয়ে সে পৃথিবীতে বেঁচে থাকে। আমি আবারও বুঝিয়ে বলছি, টেস্ট টিউব বেবিটা হাজব্যান্ড এবং ওয়াইফের বীজ নিয়েই করা হয়,
যেসব কাপলের স্বাভাবিকভাবে বাচ্চা হচ্ছে না তাদেরই মেডিকেল প্রসিডিওরের মাধ্যমে হাজব্যান্ডের বীজ এবং ওয়াইফের বীজ ল্যাবে প্রস্ফুটিত করে সবচেয়ে সুস্থ বীজটাকে সেই ওয়াইফের ইউটেরাসের ভিতরেই প্রতিস্থাপন করা হয়। এটাকে টেস্ট টিউব বেবি বলা হচ্ছে এবং এটা 100% বৈধ একটা প্রসিডিওর, যা কিনা উন্নত প্রযুক্তির কারণে মেডিকেল সায়েন্সে করা সম্ভব হচ্ছে। আমি হামলি রিকোয়েস্ট করছি, আপনারা যেসব কাপলরা, যেসব দম্পতি অনেক বছর ধরে বাচ্চার জন্য চেষ্টা করছেন, হতাশ হয়ে পড়েছেন, তারা দুশ্চিন্তা না করে এই টেস্ট টিউব বেবি প্রসিডিওরে চলে আসেন। এটাতে 100% সাকসেসফুল না থাকলেও বাচ্চা যে হবে না এটা কিন্তু না, বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এখানে। আপনারা কেউ হতাশ হবেন না। যারা নাকি অনেক বছর ধরে বাচ্চার জন্য চেষ্টা করছেন তারা এই প্রসিডিওরে বাচ্চা নিতে পারেন। ম্যাম, আমি এবার দর্শকের হয়ে একটি প্রশ্ন করতে চাই। আমাদের অনেকেরই ধারণা যে টেস্ট টিউব বেবি অনেক ব্যয়বহুল, এই সম্পর্কে যদি কিছু বলতেন। আসলে অনেক সময় হয় কি, শখ আছে সাধ্য নেই, তাই তো? টেস্ট টিউব বেবিটা এক সময় অনেক ব্যয়বহুল ছিল। আমরা তো বাংলাদেশি, আমাদের লিমিটেশন ইনকাম, হ্যাঁ, তো এই কম ইনকামের মধ্যে আমরা এমন বড় একটা প্রসিডিওরে যেতে পারবো এই সাহসটাই আসলে অনেকে করতে পারে না। আমি বলছি এখন আর এটা দুঃসাহসের কোনো ব্যাপার না। টেস্ট টিউব বেবি এটা প্রসিডিওরে যাওয়ার জন্য এখন হাতের নাগালে। এটা আসলে এখন অনেক প্রতিষ্ঠান হয়েছে, ইনফার্টিলিটি সেন্টার হয়েছে, যেখানে সুলভ মূল্যে আমাদের এই প্রসিডিওরটা করা হচ্ছে। সেই জন্য বন্ধাত্ম পেশেন্টদের জন্য বা বন্ধাত্ম ক্লায়েন্টদের জন্য অত্যন্ত সুখবর যে এখন আর অতটা ব্যয়বহুল না। কিন্তু আইভিএফ এখন হাতের নাগালে। যারা চাচ্ছেন তারা খুব দ্রুত চলে আসেন, সময় নষ্ট না করে। একেবারেই হাতের কাছে বিভিন্ন ইনফার্টিলিটি সেন্টার আছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করুন, ডক্টরদের সাথে কথা বলুন এবং টেস্ট টিউব বেবি প্রসিডিওরে গিয়ে সন্তানের মা বাবা হন, সুখে থাকুন, এটাই চাওয়া। তুমি খুব সুন্দর একটা প্রশ্ন করেছো। এটা কিন্তু ম্যাক্সিমাম দর্শকরাই জানতে চান যে টেস্ট টিউব বেবি করব, আমি তো বেবি প্রসিডিওর যেতে চাচ্ছি, কিন্তু খরচ কীরকম। হ্যাঁ, এটা কিন্তু অনেকেরই মনের প্রশ্ন, যেটা তুমি করেছো। হ্যাঁ, ব্যয়বহুল ছিল এক সময়, কিন্তু এখন আর ততটা ব্যয়বহুল না। এখন ঢাকায়, ঢাকার বাহিরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইনফার্টিলিটি সেন্টার হয়েছে, যারা যেসব ডক্টররা, নার্সরা এবং এই প্রক্রিয়ায় যারা আমাদের সহযোগিতা করে থাকছেন, যেসব মেডিকেল পার্সনরা, তারা কিন্তু ওয়েট করে আছে আপনাদের জন্য। বাবা মা হতে পারছেন না, অনেক বছর ধরে চেষ্টা করছেন, আমরা তাদের জন্য অপেক্ষা করে আছি। আপনারা আসুন, আমাদের কাছে আসুন, আমাদের সেবা নিন এবং এই আইভিএফ প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চার বাবা মা হন। এটা আসলে ব্যয়বহুল মোটেও না, যদি সম্ভব হয়। হ্যাঁ, আপনারা নির্দিষ্ট বয়স সীমার মধ্যেই চলে আসুন। এখানে কিন্তু বয়সও একটা ফ্যাক্ট আছে। হ্যাঁ, কম বয়সে কম খরচের মধ্যে আপনারা এই প্রসিডিওরটা সাকসেসফুল হতে পারেন। যেমন ধরেন, একজন 30 থেকে 35 বছর মহিলা বা পুরুষ যত দ্রুত এই প্রক্রিয়াটাকে রিসিভ করতে পারবেন, 40 থেকে 50 ঊর্ধ্ব বয়স কিন্তু ওই ধরনের ক্লায়েন্টরা কিন্তু খুব সহজেই এটাকে রিসিভ করতে পারবেন না। সেক্ষেত্রে আমাদের মেডিসিন চার্জটা একটু বেশি হতে পারে। আমাদের যখন প্রসিডিওরটা আমরা অ্যাপ্লাই করি, কিছু মেডিসিনের মধ্যে দিয়েই তো প্রসিডিওরটা যায়, এই মেডিসিনের খরচটাই কিন্তু অ্যাকচুয়ালি বেশি হয়ে যায়। হ্যাঁ, আপনাদের মানে পেশেন্টদের বয়সসীমা, তারপরে তাদের ধারণ ক্ষমতার অনুযায়ী আমাদের মেডিসিনের ডোজ কম বেশি হয়ে থাকে। এখানে কিন্তু ডক্টররা আমরা শুধু সেবার মনোমানসিকতা নিয়েই আমরা এই কাজটা করে থাকি। এত ইমোশনাল একটা ব্যাপার, এত টাচি একটা ব্যাপার, একটা মানুষ বাবা হবেন, মা হবেন, অনেক কাঙ্ক্ষিত একটা বিষয় এটা, তাই না? এটা নিয়ে কিন্তু আমরা ডাক্তাররা প্রফেশনালি এটা আমরা চিন্তা করছি না। হ্যাঁ, আমরা যেটা চাচ্ছি যে সবার মুখে হাসি ফোটাতে,
তো সেই ক্ষেত্রে সময় থাকতে আপনারা চলে আসেন। মেডিসিনের ডোজ অনুযায়ী ব্যয়টা কম বেশি হয়ে থাকে অ্যাকচুয়ালি। আমি একটা মিনিমাম ধারণা দিতে পারি আপনাদের, বাংলাদেশে এই প্রসিডিওরটা কমপ্লিট করতে, একটা সাকসেসফুল বেবি, সুস্থ স্বাভাবিক বেবি আপনি কোলে নিতে চান, তাই তো? এই কোলে পর্যন্ত একটা বাচ্চা আসার জন্য আপনার মোটামুটি 3 থেকে 5 লাখ টাকার মধ্যে এটা হয়ে যায় বাংলাদেশে এমন কিছু ইনফার্টিলিটি সেন্টার আছে যেখানে সুলভ মূল্যে এই কাজটা করা হচ্ছে। তবে আমি বলবো এক্সপার্ট হ্যান্ডের মাধ্যমেই টেস্ট টিউব বেবি প্রক্রিয়াটা চালিয়ে যাওয়া উচিত। সাকসেস রেট 95%-এরও বেশি বাংলাদেশে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনারা সবাই চিন্তা না করে চলে আসুন টেস্ট টিউব বেবি প্রসিডিওরে। এখন একটি প্রশ্ন হচ্ছে, এই টেস্ট টিউব বেবিটা কাদের দরকার? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। টেস্ট টিউব বেবি তাদেরই দরকার যারা মিনিমাম 1 বছর ধরে স্বাভাবিকভাবে বাচ্চার জন্য চেষ্টা করেও বাবা মা হতে পারছেন না। এবার জানিয়ে দিচ্ছি কেন স্বাভাবিকভাবে বাবা মা হওয়া যাচ্ছে না। প্রথমে আসি হাজব্যান্ড এবং ওয়াইফের মানসিক এবং শারীরিক কারণগুলো নিয়ে। আমাদের সমাজে অনেকেই ধরে নেয় যে কি মহিলাদেরকে বেশি দোষী করা হয়। না, এখানে একজন মহিলাই শুধু দায়ী না, কিন্তু একজন মহিলা তার হাজব্যান্ডের কাছ থেকে প্রপারলি সিমেন্টটা যদি কালেক্ট করতে না পারে, রিসিভ করতে না পারে, তাহলে সে কিভাবে মা হবে? সেই ক্ষেত্রে কি আপনি মহিলাটাকে দায়ী করতে পারেন? স্বামী বা স্ত্রী উভয়েরই সমস্যা থাকতে পারে, যে সমস্যার কারণে তারা মা বাবা হতে পারছেন না। আমরা যেটা করতে পারি, প্রথমে হাজব্যান্ড ওয়াইফের সাথে কথা বলতে পারি, ডক্টরের কাছে তারা যাবেন, তারা বিভিন্ন মেডিকেল চেক আপ করাবেন। তাদের শারীরিক এবং মানসিক চেক আপটা কিন্তু জরুরি। অনেক সময় দেখা যায় যুগ যুগ ধরে সংসার করছে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মনের কোনো মিল নেই, তাদের মধ্যে ইন্টিমেসিটা জোরালো না, তারা সময় মতো একজন আরেকজনকে সময় দিচ্ছেন না, তাহলে কিভাবে বাবা মা হওয়া যাবে? অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রী কাজের জন্য দুজন দুই দেশে থাকছেন, আসছেন, দেখা হচ্ছে খুব সীমিত সময়ের জন্য, যে সময়টায় হয়তো মা প্রেগনেন্ট হওয়ার সময়ই নাই। একটা মেয়ে সব সময় মাসে 30 দিনই তো মা হওয়ার জন্য ক্যাপাবল না। প্রতিটা সুস্থ স্বাভাবিক নারীর এটা একটা মান্থলি সাইকেল, যেটা প্রতি মাসে মাসে মেনস্ট্রুয়েশনটা হচ্ছে। মেনস্ট্রুয়েশনের সেই সপ্তাহে 7 দিন বাদ দিলে আর থাকে কতদিন? সেই বাকি সময়টার মধ্যে 21 দিনই কি একটা মেয়ে মা হওয়ার যোগ্যতা রাখে? একটা মিনিমাম টাইম থাকে, সেই সময়টার মধ্যে হাজব্যান্ডের সাথে ইন্টিমেসি হলেই মহিলাটা মা হতে পারবেন। মেয়েদের যখন ফার্টাইল টাইমটা থাকে, সেই সময় হাজব্যান্ডের সাথে ইন্টিমেসি হতে হবে এবং সে মা হতে পারবেন। যদি সেই সময় অনুযায়ী হাজব্যান্ড ওয়াইফের মিলিত না হয়, তাহলে মা হওয়া সম্ভব না স্বাভাবিকভাবে। এবার আসি ফিজিক্যাল কি প্রবলেম থাকতে পারে। মহিলাদের যেমন প্রবলেম আছে, পুরুষের প্রবলেমও আছে। পুরুষদের যে প্রবলেমগুলো থেকে থাকে, পুরুষদের মেজর প্রবলেম থাকে সাইকোলজিক্যাল, যেহেতু তারা বাইরে অনেক কাজ করে আসে, বাসায় টায়ার্ড হয়ে থাকে, ঠিক সময় মতো ওয়াইফকে টাইম দিতে পারেন না, এটা একটা কজ থাকতে পারে। এছাড়া ফিজিক্যালি কজ থাকতে পারে তাদের বিভিন্ন অসুস্থতার কারণে, ডায়াবেটিক দুর্বলতা, এই ধরনের কারণেও কিন্তু অনেক সময় স্পাইনাল কর্ডে তাদের প্রবলেম থাকতে পারে। অনেকের হচ্ছে স্পাইনাল কর্ডের অপারেশন আছে, মেজর কোনো অপারেশন আছে যেখানে স্পার্ম প্রডিউসই হচ্ছে না, টেস্টিকুলার প্রবলেম থাকতে পারে। কিছু কিছু পুরুষের হচ্ছে অ্যাজিওস্পার্মিয়া থাকতে পারে, যাদের নাকি বাইরের দিক দিয়ে তারা সবই ঠিক আছে, কিন্তু ভেতরে হচ্ছে টেস্টিসে স্পার্ম প্রডিউস হচ্ছে না, বা স্পার্ম আছে, সিমেন্টটা পরিপুষ্ট সিমেন্ট না, মর্টিলিটি ঠিক নাই, অ্যামাউন্টের ঠিক নাই, তাহলে সেটা কিভাবে হবে? মর্টিলিটি যদি ঠিক না থাকে, তাহলে একজন পুরুষ বাবা হতে পারবেন না। এবার আসি মহিলাদের বন্ধ্যাত্বের কারণ। মহিলাদের জন্মগত ত্রুটি থাকতে পারে। কিছু কিছু মহিলা আছেন যাদের ছোটবেলা থেকেই জন্মগতভাবেই ওভারি নাই। হ্যাঁ, এরকম অনেক পেশেন্ট আমরা পেয়েছি। ওভারি ছাড়া একটি মেয়ে সুন্দর সাবলীলভাবে বড় হচ্ছে, তাদের ফিমেল ক্যারেক্টার ডেভেলপ করছে, কিন্তু ভেতরে আল্ট্রাসাউন্ড করে দেখা গেল তাদের কোনো ওভারি নাই। সেই ক্ষেত্রে সে একটা মা হতে পারবে না। টিউবাল ডিফেক্ট থাকতে পারে।
টিউব ব্লক থাকতে পারে, জরায়ু মুখে ব্লক থাকতে পারে, জরায়ু ক্যান্সার থাকতে পারে। বিভিন্ন কারণে একজন মহিলা মা হতে পারেন না। যারা মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল কারণে বাবা মা হতে পারছেন না, স্বাভাবিকভাবে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত চেষ্টা করেও বাবা মা হতে পারছেন না, তারা টেস্ট টিউব বেবি নিতে পারেন। তাদের জন্য টেস্ট টিউব বেবি নেওয়াটা খুবই জরুরি। একটা কাপল যখন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চায়, বছরের পর বছর সংসার করার পরে তাদের বাচ্চা নেই, পরিবারে একটা অশান্তি নেমে আসে, ভীষণ রকম অশান্তি। সেটা যে কোনো ধর্মে, যে কোনো দেশেই হতে পারে। মনে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, এবং এর প্রভাব কিন্তু সামাজিকভাবেও পড়ে। সেই ক্ষেত্রে আইভিএফ বা টেস্ট টিউব প্রক্রিয়ায় বাচ্চা নেওয়াটা মাস্ট। অবশ্যই তাদের ক্ষেত্রে একজন সন্তান খুবই জরুরি। এমনও হচ্ছে সন্তানের অভাবে অনেক সংসার ভেঙে যাচ্ছে, অনেক পুরুষ বা মহিলা সুইসাইডও অ্যাটেম্প নিচ্ছে। সেসবের চেয়ে সুস্থ স্বাভাবিক একটি সন্তান কোলে তুলে দেওয়াটাই হচ্ছে টেস্ট টিউব বেবির কাজ। আপনারা আর দুশ্চিন্তা করবেন না, হতাশ হবেন না। সবাই যারা বাবা মা হতে পারছেন না স্বাভাবিকভাবে, তারা টেস্ট টিউব প্রসিডিওরে বাবা মা হয়ে যান। আমি আবারও বলছি, টেস্ট টিউব প্রসিডিওরটা একেবারেই বৈধ প্রসিডিওর। এখানে কি হচ্ছে, স্বামী এবং স্ত্রীর সুস্থ বীজটাকে মাইক্রোস্কোপের নিচে ল্যাবে আরও সুস্থ করে, সবল করে ওয়াইফের জরায়ুতেই প্রতিস্থাপন করা হচ্ছে। সেটা নর্মাল ওয়েতেই 9 মাস, 9.5 মাস মার পেটে থেকে আপনাদেরই বাচ্চা আপনাদেরই ওয়াইফের গর্ভে বড় হচ্ছে, এবং সেটা অতি সুস্থ স্বাভাবিকভাবেই কি হচ্ছে, নর্মাল ডেলিভারি অথবা সিজারিয়ান সেকশনের মাধ্যমে ডেলিভারি হয়ে যাচ্ছে। এই প্রসিডিওরটা বৈধ প্রসিডিওর, এবং এটা নিয়ে দুশ্চিন্তার কোনোই কারণ নেই। ম্যাম, এই আইভিএফ প্রসেসটা হতে কতদিন সময় লাগে? ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন। আইভিএফ প্রসিডিওরটা হতে মিনিমাম 1.5 মাস সময় লাগে। এটা শুরু হয় বিভিন্ন টেস্ট করা থেকে শুরু করে একজন পেশেন্টকে প্রিপেয়ার করে আমরা ওয়াইফের মাসিকের 2য়তম দিনে আসতে বলি। সেই 2য়তম দিন থেকে কিন্তু এই প্রসিডিওরটা শুরু হয়। এর আগে বিভিন্ন যে টেস্ট করেছি ওটাকে কিন্তু আমরা আইভিএফ প্রসিডিওরের টাইমিং হিসেবে কাউন্ট করব না। এখন যেটা করতে হবে, একজন ওয়াইফের যখন মাসিক 2য় দিন হলো, সেদিন থেকে ইনজেকশনের মাধ্যমে তার ওভারিয়ার ফলিকলগুলোকে ম্যাচিউর করা হয়, আরও হেলদি করা হয়। এটা করতে 3 থেকে 5 দিন সময় লাগে। 3 থেকে 5 দিন ইনজেক্ট ফর্মে আমরা ফলিকলসগুলোকে ম্যাচিউর করে ওই 5মতম দিনে হাজব্যান্ডের সিমেন্ট পিক করব। সেটা হাজব্যান্ড মাস্টারবেশনও করতে পারে, অথবা আমরা টেস্টিকুলার থেকে মেডিকেল প্রসিডিওরের মাধ্যমে সেটা পিক করে নিতে পারি। পরে সিমেন্টটা কালেক্ট করার পরে আমরা যেটা করি, ল্যাব টেস্ট করি। ল্যাবে সিমেন্টটাকে দেখা হয় তার মরফোলজিক্যাল ঠিক আছে কিনা, মটিলিটি ঠিক আছে কিনা, সিমেন্টটা আসলে হেলদি কিনা। সিমেন্টটা যদি হেলদি হয়, সবচেয়ে সুস্থ বীজ নিয়ে এই 5মতম দিনে ওয়াইফের ওভামও পিক করা হয়। হাজব্যান্ড ওয়াইফ দুজনার প্রেজেন্সে এই কাজটা করা হচ্ছে। ওভাম এবং স্পার্মের সিমেন্ট একসাথে আমরা ইক্সি প্রসিডিওরের মাধ্যমে ল্যাবে রেখে দিই। এখানেও 5 থেকে 7 দিন সময় লাগে। এখানে কোষ বিভাজিত হয়। হাজব্যান্ড এবং ওয়াইফের বীজকে দুটোকে একত্রিত করে আমরা যে ল্যাবে রেখেছি, এটাকে তো একটা সময় দিতে হবে। এই সময়টা 5 থেকে 7 দিন। আমরা ল্যাব টেস্টের পরে যখন দেখি কোষ বিভাজিত হচ্ছে, সুস্থ একটি ভ্রূণ তৈরি হয়ে গেল, সেই ভ্রূণটা আবার ওয়াইফের জরায়ুর ভেতরে আমরা প্রতিস্থাপন করার জন্য হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই বলি, একটা নির্দিষ্ট টাইম দেই, আপনারা অমুক দিন আসবেন, ছোট্ট একটা অপারেশনের মাধ্যমে আপনাদের ভ্রূণ, আপনাদেরই সন্তান আপনার ওয়াইফের গর্ভে প্রতিস্থাপন করা হচ্ছে। এই প্রসিডিওরটা পেনলেস, হ্যাঁ, টোটালি পেনলেস। অনেকে ভেবে থাকেন যে আইভিএফ করতে যাব বা টেস্ট টিউব বেবি নিব, অনেক ব্যথা হবে কি না। না, এটা মোটেও ব্যথার
ভয়ঙ্কর কিছু না, এটা নর্মাল প্রসিডিওরের মতোই, শুধু সূক্ষ্ম একটি ইনজেকশনের মাধ্যমে ওভাম পিক করা হয় এবং সূক্ষ্ম ইনজেকশনের মাধ্যমেই কিন্তু জরায়ু মুখে ভ্রূণটা প্রবেশ করানো হয়। এরপর কি হবে? এরপর আমাদেরকে ওয়েট করতে হবে। আমরা তো জরায়ু মুখে ওটা প্রতিস্থাপন করলাম, করার পরে আমাদেরকে ওয়েট করতে হবে নেক্সট মান্থ, মাসিকের 2-3 দিন ডেট পর্যন্ত। হ্যাঁ, তার মানে আমাদের অপেক্ষা করতে হবে আগামী মাসে মাসিক হচ্ছে কিনা। যদি মাসিক না হয়, আলহামদুলিল্লাহ, আমরা একটা প্রেগন্যান্সি টেস্ট করে যদি পজিটিভ পেয়ে যাই, তাহলে প্রেগন্যান্সি পজিটিভ এলো, মানে আপনার ওয়াইফ প্রেগনেন্ট, এই কাপলটা বাবা মা হতে যাচ্ছেন। এই টোটাল প্রসিডিওরটা হতে 1 থেকে 1.5 মাস পর্যন্ত টাইম লাগে। ধন্যবাদ ম্যাম এত সুন্দর করে গুছিয়ে বলার জন্য। ম্যাম, এখন একটি প্রশ্ন হচ্ছে, এটা ডেলিভারি প্রসিডিওরটা কি? নর্মাল বেবি যেমন একটা মেয়ে ক্যারি করে 8 মাস 9 মাস পর্যন্ত অপেক্ষা করি, তাই না? প্রতি মাসে মাসে একটা চেক আপে যাই বেবিটা সুস্থ আছে কিনা, সেম প্রসিডিওর, সেমভাবেই প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসার পরে আমরা প্রতি মাসে মাসে একটা টেস্ট করব, বেবিটা হেলদিভাবে বড় হচ্ছে কিনা মায়ের জরায়ুর ভেতরে। ঠিক স্বাভাবিকভাবে একজন মহিলা প্রেগনেন্ট হলে যেভাবে মান্থলি চেক আপে যাই, আমরা যা কিছু করি সেটাই হবে। শুধুমাত্র একটা বিষয় আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে, এই পদ্ধতিতে যেসব মায়েরা প্রেগনেন্ট হচ্ছেন তারা স্বাভাবিক কাজকর্ম করতে ওভাবে করে পারবেন না, একটু বিশেষ সতর্ক থাকতে হবে তাদের। কোনো ভারী কিছু ক্যারি করা যাবে না, খুব বেশি দৌড়ঝাঁপ করা যাবে না, অতি উৎসাহ মানে আমরা খুব বেশি উল্লাসিত হয়ে অনেক কিছু করে ফেললাম সেটা করা যাবে না, বা খুব মন মরা হয়েও থাকা যাবে না। খুব স্বাভাবিক সিম্পল লাইফ লিড করতে হবে, তবে বেশি দৌড়ঝাঁপটা করা যাবে না। এটা বিশেষ সচেতন থাকতে হবে। ফুল টার্ম প্রেগন্যান্সি পর্যন্ত খুব বেশি চলাফেরা করা যাবে না। টেস্ট টিউব বেবি যদি সব কিছু আল্লাহর রহমতে ঠিক থাকে, বা বাচ্চার পজিশন ঠিক আছে, প্রেজেন্টেশন ঠিক আছে, বাচ্চার সব কিছু যদি ঠিক থাকে, সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে ডেট মতো। নর্মাল একজন প্রেগনেন্ট মহিলার পেন উঠে হসপিটালে যায়, ডেলিভারি হয়। আর যদি বাচ্চার পজিশন ঠিক না থাকে, অনেক সময় বাচ্চার মাথা উপরে থাকছে, পা বেরিয়ে যাচ্ছে, হাত বেরিয়ে যাচ্ছে, এই ধরনের কেসগুলোতে রিস্ক মোটেও নেওয়া যাবে না, যেহেতু অনেক সাধনা করে কিন্তু বাচ্চাটা পাওয়া হচ্ছে, অনেক কিছু প্রসিডিওরের মধ্যে গিয়ে আমরা বাচ্চাটা পাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের তো একটু সতর্ক থাকতেই হবে। সেই ক্ষেত্রে ডক্টর যে ডেটটা দিবে, আপনার ডেলিভারি ডেট যেটা আসবে, সেই ডেটের 1 সপ্তাহ আগে, মিনিমাম 1 সপ্তাহ আগে থেকে আপনার ডক্টরের টাচে থাকতে হবে। যদি নর্মাল হবার হয় নর্মাল হবে, আর যদি নর্মাল না আসার হয় ইমিডিয়েটলি সিজার অপারেশনটা করে বাচ্চাটাকে বের করে ফেলতে হবে। ম্যাম, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে চাইলে কি আইভিএফ পদ্ধতিতে যমজ সন্তানের মা হওয়া সম্ভব? যমজ সম্ভব কি না এটা আসলে ডিপেন্ড করে। যখন আইভিএফ প্রসিডিওরটা করা হয়, একসাথে কিন্তু একাধিক ডিম জরায়ুতে দেয়া হয়। হাজব্যান্ড এবং ওয়াইফের সুস্থ ভ্রূণটাকে নিয়েই কিন্তু জরায়ু মুখে দেয়া হয় এবং একাধিক ডিম দেয়া হয় সেখানে। যদি কারো ভাগ্য ভালো হয়, একসাথে 2-3টা বাচ্চাও কিন্তু হয়ে যায়, যমজ ত্রিমজও হয়। সেই ক্ষেত্রে আমরা আসলে কনফার্ম করে বলতে পারি না যে যমজ হবেই, এরকমটা আমরা কিছু বলতে পারি না। ধন্যবাদ ম্যাম এত সুন্দর করে গুছিয়ে বলার জন্য। আশা করি আমাদের দর্শক বুঝতে পেরেছেন। এবার ম্যাম, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আপনি যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে আমার আবারও বলা, আইভিএফ বা টেস্ট টিউব বেবি সম্পূর্ণ বৈধ একটা প্রসিডিওর। স্বামী স্ত্রীর বীজটাকেই ভ্রূণ মানে বাচ্চা বানিয়ে সেই বাচ্চাটাকে তার ওয়াইফের জরায়ুর ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি হচ্ছে? এটা হাজব্যান্ড এবং ওয়াইফেরই বাচ্চা, এটা একেবারেই বৈধ বাচ্চা। এটা হাজব্যান্ডের বাচ্চাই একজন ওয়াইফ ধারণ করছে, যেটা নাকি স্বাভাবিকভাবে ধারণ ক্ষমতা হচ্ছিল না, ধারণ করতে পারছিলেন না ওয়াইফ, সেইটাই আমরা শুধু মেডিকেল প্রক্রিয়ার মাধ্যমে আমরা জরায়ুর ভিতরে প্রবেশ করিয়ে দিচ্ছি। আশা করি আমার এই আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন এটা সম্পূর্ণ বৈধ এবং নিরাপদ একটা প্রসিডিওর। এই প্রসিডিওরের মধ্যে
সুস্থ বাচ্চা জন্মাবে ইনশাল্লাহ, এবং এতে কোনো রকম কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা নেই, কারণ বিভিন্ন রকম চেক আপ করে টেস্ট করেই এই প্রক্রিয়ায় শুরু করা হয়, এবং ডেলিভারির পরবর্তী 10 দিন পর্যন্ত কিন্তু পরিপূর্ণ চেক আপে থাকেন। একজন হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই কিন্তু চেক আপে থাকেন। সো এটা নিয়ে দ্বিধা করার কোনোই কারণ নেই। এটা 100% বৈধ একটি প্রক্রিয়া। আমি আবারও বলছি, এটি 100% বৈধ একটি প্রক্রিয়া। হ্যাঁ, কোশ্চেন তো থেকেই যায়, অবৈধ প্রক্রিয়া কিনা। এখানে অবৈধ কিনা সেটা বলা যাচ্ছে না, তবে এমন যদি হয় হাজব্যান্ড বা ওয়াইফ কেউ একজন একেবারে সন্তান ধারণে অক্ষম, সন্তান কোনোভাবেই তাদের আসবে না, সেই ক্ষেত্রে যদি স্বামীর বা স্ত্রীর কারো একজনের প্রবলেম থেকে থাকে, তাহলে তারা পারিবারিক মতামত নিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করে বিভিন্ন টেস্ট করে অন্য কোনো ব্যক্তির সাহায্যে বাবা মা হয়ে থাকতে পারেন। সেটা কীরকম? ধরেন আপনার ওয়াইফ প্রবলেমে আছে, তার মা হওয়া সম্ভব না, সেই ক্ষেত্রে অন্য একজন নারীকে প্রিপেয়ার করে তার ওভাম নিয়ে আপনার সিমেনের সাথে ফার্টিলাইজ করে বাচ্চা হবে, সেই বাচ্চাটা আপনার ওয়াইফের গর্ভেই কিন্তু দিয়ে দেওয়া হবে। তাহলে সেটা কি হচ্ছে? অন্য একজন মহিলার বীজটুকু শুধু নেওয়া হলো, জমিটা কিন্তু আপনার ওয়াইফেরই থাকছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার বীজ অন্য একজন মহিলার বীজ, ভূমিটা আপনার ওয়াইফের পেট, এবং 10 মাস সেই বাচ্চাটাকে সে ক্যারি করবে, আপনার ওয়াইফ ক্যারি করবে, এবং বাচ্চাটা আপনার ওয়াইফ বাচ্চাটাকে ডেলিভারি করবে। সো সেক্ষেত্রে আপনি বাবা হচ্ছেন। একই প্রসিডিওরে পুরুষের প্রবলেম থাকলে পুরুষের সিমেন নিয়ে আপনার ওয়াইফের ওভামের সাথে ফার্টিলাইজ করে ভ্রূণ তৈরি করে আবার আপনার ওয়াইফের গর্ভেই সেটা হচ্ছে। সেটা কি হচ্ছে? অন্য একজন পুরুষের বীজ নিয়ে আপনার ওয়াইফের বীজে আপনার ওয়াইফের গর্ভেই সেই বাচ্চাটা হচ্ছে। এখন এই টোটাল প্রসিডিওরটাকে আপনি যদি মনে করেন বৈধ বা অবৈধ, সেটা টোটালি আপনার ব্যাপার। ধন্যবাদ ম্যাম, আমাদের এই ডক্টর টিভিকে সময় দেওয়ার জন্য, আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং এত সুন্দর একটি টপিক নিয়ে এত সুন্দর করে গুছিয়ে বলার জন্য। তোমাকেও অনেক ধন্যবাদ, তুমি খুব সুন্দর করে প্রেজেন্ট করেছো সব কিছু। ধন্যবাদ ডক্টর টিভিকে, ধন্যবাদ এই টিভি প্রোগ্রামের পরিচালককে, এবং ক্যামেরার সামনে এবং পেছনে যারা কাজ করেছেন কলাকৌশলীদেরকে অনেক ধন্যবাদ, এত ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলার জন্য আমাকে আমন্ত্রণ করার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানটির একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আমাদের এই অনুষ্ঠানটি থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আমাদের এই অনুষ্ঠান বিষয়ক কোনো মতামত কিংবা কোনো কিছু জানার থাকলে আমাদের ডক্টর টিভির ওয়েবসাইট, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে আপনার মতামত লিখুন। আমাদের ডক্টরগণ তার পরামর্শ সেখানে দিয়ে থাকেন। প্রিয় দর্শক, আশা করি আমাদের ডক্টর টিভির সাথে আছেন এবং আগামীতেও থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।